প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। ভারতের যদি আমি গত 100 বছরের রাজনীতি দেখি সামগ্রিকভাবে, তাতে বেশ কয়েকটি যদি চরিত্র আলাদা হয়ে থাকে ভারতীয় রাজনীতিতে, সেই আলাদা চরিত্রগুলোর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন হবেন। প্রথমত, স্বাধীনতার আগে কংগ্রেসি রাজনীতি যারা করতেন তা থেকে সেটাকে জমিদারদের দল বলা হতো, ল্যান্ডলর্ড। কারণ প্রধানত কংগ্রেসের যারা নেতা নেত্রী হতেন তারা বৈভবশালী কিংবা বর্ধিষ্ণু পরিবারের সদস্য হতেন। তারা বিদেশে শিক্ষা গ্রহণ করতেন এবং তারপরেতে আমরা দেখেছি যারা তাদের প্রধানত গরিব ঘরের খাওয়া পড়ার অসুবিধে আছে এমন জায়গা থেকে নেতা হাতে গোনা পাওয়া যায়। এবং মনে রাখা দরকার, গান্ধীজিও যখন রাজনীতিতে প্রবেশ করেছেন তখন কিন্তু তিনি ব্যারিস্টার হিসেবে বেশ নাম করে নিয়েছেন সাউথ আফ্রিকা থেকে এসে, এবং সেখানে ভারতে এসে গান্ধীজি বুঝলেন এখানে গরিব এত বেশি, তাই জন্যে তিনি স্যুট প্যান্ট ছেড়ে দিয়ে তিনি সেই একটি ছোট ধুতি, একটা চাদর, হাতে লাঠি সেই গ্রহণ করলেন। সামগ্রিক গান্ধীজির বেশভূষাতেও পরিবর্তন আসলো, লাইফস্টাইলেও পরিবর্তন আসলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একদম একটা গরিব পরিবার থেকে উঠে আসা রাজনীতিবিদ, এবং তাকে কখনো তার বেশভূষা, লাইফস্টাইল পরিবর্তন করতে হয়নি। কিন্তু তিনি কংগ্রেসি ঘরানার রাজনীতিবিদ, জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ। এটা হচ্ছে প্রথম পরিপ্রেক্ষিত যেটা সাধারণভাবে আমি খেয়াল করেছি। আর এর প্রথমে আমি বলি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে তিনি যখন উঠে আসলেন ছাত্রনেত্রী হিসেবে, যখন 70-এর দশক, আমাদের থেকে কিছুটা সিনিয়র ছিলেন, ছাত্র পরিষদ করতেন। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র পরিষদ করছি তখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন সেই সময়তেই একটা খুব সংগ্রামী চরিত্র হিসেবে আমরা জানতাম। আমাদের তৎকালীন নেতা ছিলেন সুব্রত মুখার্জি, রিসেন্টলি যিনি দেহ রেখেছেন। সুব্রতদা আমাদের নেতা ছিলেন। প্রিয়দা অফকোর্স যুবর ব্যাপার দেখতেন প্রিয়দা। মমতা বন্দ্যোপাধ্যায় তখন সাউথ ক্যালকাটায় বা ওই অঞ্চলে খুবই পরিচিত নাম, যেহেতু যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে সাউথ ক্যালকাটায় খুব যোগাযোগ ছিল তাদের সব মিলিয়ে সেইখান থেকে ছাত্র রাজনীতি থেকে উঠে আসলেন। খুব সংগ্রামী নেত্রী ছিলেন, অসম্ভব সেই সময় খাটতে পারতেন, মানে দিন রাত এক করে আন্দোলনের নামে, মিছিলের নামে সব কিছুতে তাকে পাওয়া যেত। আর অসাধারণ একটা সাহসী মহিলা ছিলেন। সাহস, ছোটোখাটো চেহারা আমরা সবাই জানি, সেই সময়ও ছোটোখাটো চেহারা, কিন্তু স্ফুলিঙ্গ যেন একটা অদম্য সাহস, এইগুলো বিশেষত্ব সেই সময় ছিল, এখনও আছে। এবং এটা মনে রাখতে হবে যে রাজীব গান্ধী এটা বুঝতে পেরেছিলেন। আমার মতে হচ্ছে রাজীব গান্ধী একটুখানি অ্যাডভান্স মানসিকতার লোক ছিলেন, এবং রাজীব গান্ধী বুঝতে পেরে ওনাকে এখানকার যুব কংগ্রেসের, পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের সভাপতি বা সভানেত্রী করেছিলেন। আর 1984 সালের ওনার
লোকসভায় জয়লাভ, সেটা তো এখন ইতিহাস হয়ে আছে। কারণ সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন যাদবপুরের মতন জায়গায়। এবং মনে রাখা দরকার, সেই সময় বামপন্থীরা পশ্চিমবঙ্গে দুর্নিবার ছিল এবং তাদের যাদবপুর সেখানে একটা ঘাঁটি ছিল। সেই ঘাঁটিতেই মানে বাঘের গুহায় ঢুকে বাঘকে পরাজিত করা, এই রকম একটা ঘটনা হয়েছিল যাদবপুর কনস্টিটিউয়েন্সিতে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতন লোককে হারানো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন খুবই অল্প বয়স, তিনি সেইটা করে দেখিয়েছিলেন, অসাধারণ একটা। তারপরে তো তাকে আর থামানো যায়নি, বহুবার সংসদে গেছেন, সংসদে ভোটে জিতে গেছেন এবং পরবর্তী ক্ষেত্রে একটা বিশাল ইতিহাসের মধ্যে দিয়ে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। সেই ইতিহাস অনেকেরই জানা আছে, সেটা বিশদে বলছি না, তার বিশেষত্বগুলো বলছি। যে একটা জিনিস হচ্ছে যে উনি প্রত্যেকবার এক একটা সিদ্ধান্ত সেই সময় যেগুলো সাধারণভাবে সাধারণ চিন্তায় মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা বোধহয় ভুল তাৎক্ষণিকভাবে, এবং প্রায় প্রত্যেকবারই দেখা গেছে তার সিদ্ধান্তটাই পরে ঠিক প্রমাণিত হয়েছে। যারা ভুল মনে করেছিল তারাই ভুল প্রমাণিত হলো। এই রকম, যেরকম মনে করুন যখন তৃণমূল কংগ্রেস তিনি তৈরি করলেন 1997-98 সাল, এই সময়টা, সেই সময় কিন্তু যে পর্যায়ে গেছে সেই পর্যায়টাতে পশ্চিমবঙ্গের রাজনীতি, সর্বভারতীয় রাজনীতি, পশ্চিমবঙ্গে বছরের পর বছর, যুগের পর যুগ বামপন্থীরা চালাচ্ছে। তারাও এসছিল 74-এ, তারা এসছিল 78-এ আসলো, 74 না 78-এ, 1978-এ সিপিএম সরকার আসলো এবং তারপর থেকে তারা চলছে তো চলছেই। সেই রকম 34 বছরের আপনারা জানেন, যার শেষ করেছিলেন সেই সিপিএম জমানা শেষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দল তৈরি করে। কিন্তু এই তৃণমূল কংগ্রেস দল তৈরির সময় বা তার আগে যে রাজনৈতিক একটা পর্যায়ে চলেছিল সেটা খুব ইন্টারেস্টিং। যে তখনকার সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, তখন সীতারাম কেশরী দেখছেন এবং রাজীব গান্ধী মারা গেছেন, সোনিয়া গান্ধী তখনও রাজনীতিতে পুরোপুরি আসেননি। ফলে কংগ্রেসের মধ্যে আমার নিজের মত হচ্ছে যে ইন্দিরা গান্ধী যেরকম সিন্ডিকেট প্রথাটাকে বন্ধ করে নবকংগ্রেস করেছিলেন, একটা নতুন কংগ্রেস করেছিলেন, সে আগেকার দিনের কামরাজ, অতুল্য ঘোষ ইত্যাদি যারা কংগ্রেসটাকে কুক্ষিগত করে রেখেছিলেন, তাদের বাদ দিয়ে ইন্দিরা গান্ধী নতুন হাওয়া এনেছিলেন কংগ্রেসের মধ্যে। ঠিক, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর, রাজীব গান্ধীর মৃত্যুর পরে এবং সোনিয়া গান্ধী ইত্যাদি এসে আবার দলের হাল ধরার আগে একটা পরিস্থিতি হয়েছিল যে কিছু বিভিন্ন রাজ্যের নেতারা তারা কংগ্রেসটাকে আবার কক্ষিগত করার চেষ্টা করেছিল। তার মধ্যে ওই সময়টা গেছে এইরকমই, সীতারাম কেশরী সেই সময়ে যখন সভাপতি ছিলেন, সেখানে বাংলার ক্ষেত্রে তাদের আধিপত্য কংগ্রেস ওখান থেকে রাখার জন্য বেশি নির্ভর করছিল সিপিএমের ওপরে। এবং সিপিএম নেতারা এখানকার অনেকেরই খুব সুন্দর সম্পর্ক ছিল তৎকালীন জাতীয় কংগ্রেসের সঙ্গে এবং তাদের মধ্যে একটা গভীর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল। এবং সেই সময় তরমুজ কথাটা খুব বিখ্যাত হয়ে ওঠে, যে অনেকেই ছিল যে তরমুজের মতন ভেতরে অন্তরের দিক থেকে লাল, বাইরে সবুজ, কংগ্রেসি অনেক নেতাকে বলা হতো। আবার সিপিএমেরও অনেকে কেন্দ্রীয় সরকার যেহেতু কংগ্রেস চালাচ্ছে সেহেতু তাদের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ রেখে দিয়ে
তাদেরকে বলতো তোমরা আমাদের ডিস্টার্ব করো না, আমরা তোমাদের ডিস্টার্ব করব না। এই রকম অনেক পলিটিকিং হতো। আর এখানে বামপন্থী বিরোধী আন্দোলন কংগ্রেস একটা দায়সারাভাবে করছিল। তাদের ইচ্ছে ছিল না, এবং আমরাও বুঝতে পারতাম, আমরা তখন ছাত্র রাজনীতি করে এসে যুব রাজনীতিতে ঢুকছি, যে এরা ঠিক সৎ নয় সিপিএম বা বামপন্থীদের সরানোর জন্যে সেই রকম। কিন্তু প্রচুর গ্রাউন্ড লেভেলে প্রচুর লোক মারা যাচ্ছিল সিপিএমের অত্যাচারে, প্রচুর লোক শহীদ হয়েছে, অনেক মারা গেছে তখনকার কংগ্রেস আমরা যখন করতাম, আমাদের কংগ্রেস কর্মী। কিন্তু ওপরের নেতৃত্ব, ওই যেটা বললাম, একটুখানি মিলেমিশে ছিল সিপিএমের সঙ্গে। একটা ইংরেজিতে কথা আছে, ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আই উইল স্ক্র্যাচ ইউর ব্যাক, মানে আমি তোমাকে দেখব, তুমি আমাকে দেখো। এই জায়গাটাতেই আপোষহীন সংগ্রামে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সময় অনেকেই বলতেন বা ভাবতেন কি দরকার, এই তো হবে, তুমি কংগ্রেসে আছো, তুমি ইলেকশন জিতবে, তারপর কেন্দ্রীয় মন্ত্রী হবে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী হয়েও গিয়েছিলেন, বেশ কয়েকবার মন্ত্রী হয়েছেন। তুমি মন্ত্রী হবে, মন্ত্রিত্ব থাকবে, গাড়ি হবে, বাড়ি হবে, ভালো থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, যে শুরুতেই বললাম, তাকে রাজনীতি করতে এসে রাজনীতির সাফল্য লাভের জন্যে তাকে বেশভূষা, লাইফস্টাইল, তার দৃষ্টিভঙ্গি এটা বদলাতে হয়নি। তিনি যেভাবে এসেছিলেন সেভাবেই থেকে গেছেন। এটাই তার একটা অনবদ্য ইউএসপি। কিন্তু সেই সংগ্রামে তিনি আপোষ না করে বললেন, না, আমি সবসময় আমার কর্মীরা আমাদের আগে, এবং কর্মীরা থাকলে দল থাকবে, দল থাকলে আমার উইজডম বা নীতি থাকবে। আমি মানে দিন বদলের কথা ভাবতে পারবো যদি দল শক্তিশালী হয়, আর দল শক্তিশালী হবে যদি কর্মীরা শক্তিশালী হয়, আমি তাদের পাশে থাকি। এটা কংগ্রেসের কিন্তু প্রথম দিন থেকে কংগ্রেস ক্যাডার ভিত্তিক পার্টি নয়। তো এটা এইরকম অবস্থাটা কংগ্রেসের অন্য নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডিফারেন্সটা হলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ে তার অনুপ্রেরণা বা তার কাজে অনেক অনেক যুব নেতা কিন্তু তাকে ঘিরে ছিল। এবং ওই সততার জন্যেই আমি বলবো, ওই রাজনৈতিক সততার জন্যেই অনেকেই তাকে ভালোবাসতো, সম্মান করত, তার সঙ্গে ছিল, এবং নিঃস্বার্থভাবে। দেখুন, এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে সেই বিখ্যাত ঘটনা হয়, সেটা পুনরাবৃত্তি করছি না, কংগ্রেসের অধিবেশন এখানেই হয়, কলকাতাতেই। এবং সেই অধিবেশন থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই অধিবেশনের চলাকালীন বেরিয়ে গিয়ে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে আলাদা একটা মিটিং করে ঘোষণা, তৃণমূল কংগ্রেসের ঘোষণা। এবং তার ঠিক আগেই কেন্দ্রীয় কংগ্রেসের সিদ্ধান্ত মমতাকে পার্টি থেকে তাড়ানোর ঘোষণা। এই নানা রকম অনেক কিছু আছে, এগুলো ইতিহাসে অনেকবার বলা হয়েছে, লেখাও হয়েছে। কিন্তু তিনি কখনো এই তার যে উদ্দেশ্য সেখান থেকে পেছিয়ে আসেননি, লড়াই করে যাব। এবার আমি একটা অন্য দিক আপনাদের বলি। ভারতীয় রাজনীতিতে কংগ্রেস থেকে বেরিয়ে গত 125 বছরে বহু পার্টি হয়েছে। আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন, 100-150 পার্টি হয়েছে। সাকসেস রেট খুব কম, লেস দ্যান 1%। বেরিয়ে গিয়ে প্রণববাবুও পার্টি করেছিলেন একটা, কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে। এখানে সোমেন মিত্র, যাকে বাংলার বাঘ বলা হতো, তিনিও কিন্তু কংগ্রেস ছেড়ে দিয়ে আলাদা একটা ইন্দিরা প্রগতিশীল কংগ্রেস করেছিলেন, আলাদা পার্টি করেছিলেন। টিকতে পারেননি কেউ, রাখতে পারেননি, কারণ তারা মানুষের মধ্যে সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারেননি। এই রকম পার্টি সাকসেসের মধ্যে আমার চোখের সামনে এখন যেটা ভাসছে, দেখুন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস করলেন, এবং তৃণমূল কংগ্রেস শুধু টিকে গেল না, আস্তে আস্তে তারা পশ্চিমবঙ্গে কংগ্রেসেরই মেন কংগ্রেস হয়ে দাঁড়ালো।
জাতীয় কংগ্রেস অনেক পেছনে চলে গেল, আর সিপিএমের সামনে সবথেকে শক্তিশালী হিসেবে আসলো তৃণমূল কংগ্রেস। এতে ইতিহাস বলে। একটা জায়গায় আমি মনে করি ভাগ্য সহায়তা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, এটা না বললে আমার অ্যানালিসিস ভুল হবে। আমার অ্যানালিসিসে সেটা হচ্ছে, রাজনীতিতে জানবেন যে ভাগ্যটা খুব একটা বড় কথা। কর্মকাণ্ড থাকে, সততা আছে, তার সঙ্গে পারিপার্শ্বিক সব কিছু মিলিয়ে একটা লাক ফ্যাক্টর থাকে। আমার মতে 2004-এ একটা ঘটনা ঘটে। 1998 সালে তৃণমূল কংগ্রেস হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী, এবং সেই সময় শুরুতেই সভাপতি নির্বাচিত হন সুব্রত বক্সী, যিনি এখনও সভাপতি আছেন। এটা বোধহয় একটা জাতীয়তাবাদী পার্টির ক্ষেত্রে একটা ওয়ার্ল্ড রেকর্ড, যে 25 বছর হয়ে 26 বছরে পা দিয়েছে পার্টি। সভাপতি সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্টির সভাপতি হচ্ছেন সুব্রত বক্সী। এটা এ সেন্স অফ কন্টিনিউয়েশন। কিন্তু আমি যে পার্টির কথা বলছি, আমি ভাগ্যের কথা বলছি, সেটা হচ্ছে 2004 সালে সেখানে একটা ঘটনা হলো যে বাজপেয়ী তাড়াতাড়ি ইলেকশন ডেকে দিলেন, আগে বাজপেয়ী ছিলেন। যে 2004 সালে যে নির্বাচন হলো, লোকসভা নির্বাচন, তার আগে বাজপেয়ীজি ছিলেন। ইন্ডিয়া শাইনিং একটা স্লোগান দিয়ে বাজপেয়ীজি আসলেন, কারণ এবার জিতবেনই, সোনালী চতুর্ভুজ করছি আমি, রাস্তা করছি, ইত্যাদি করছি। কিন্তু দেখা গেল বাজপেয়ী জিতলেন না, সেখানে কংগ্রেস আসলো ক্ষমতায়। কংগ্রেস বেশি সিট পেল, কিন্তু তাদের প্রয়োজনীয় সিট নাম্বার ছিল না। আর পশ্চিমবঙ্গে কি হলো? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মাত্র একটি লোকসভা সিটে জিতলেন। কোনটা? না, মমতা বন্দ্যোপাধ্যায়। একটি মাত্র তৃণমূল কংগ্রেস লোকসভা সিট পেলেন। সেখানে কংগ্রেস পেলেন 6টি সিট, পশ্চিমবঙ্গের কথা বলছি। এবং কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে মনমোহন সিংয়ের গভর্নমেন্ট তৈরি হলো, যদিও তাদের প্রয়োজনীয় সংখ্যা ছিল না। এখানে একটি ঘটনা হলো যে একদিকে পশ্চিমবঙ্গের যে রেজাল্ট, সেখানে তৃণমূল কংগ্রেসের পেছনে চলে গেলেন। এটা একটা রেয়ার, তৃণমূল কংগ্রেস জন্মানোর পরে এরকম হয়নি, একবারই হয়েছে যে কংগ্রেস 6টা সিট, তৃণমূল কংগ্রেস 1টা সিট। এতে কি হয়? কংগ্রেসই ম্যাক্সিমাম লোক এসে তৃণমূল কংগ্রেস যোগদান করে শক্তিশালী করেছিল, সে ব্লক লেভেলে হোক, জেলা লেভেলে হোক, সারা পশ্চিমবঙ্গে এবং রাজ্য লেভেলে। তাদের মনে স্বাভাবিক প্রশ্ন উঠত যে তাহলে কি সামনের দিনে তৃণমূল কংগ্রেস অন্য অন্য যে কংগ্রেস ভেঙে পার্টি হয়েছে তাদের মতন মিলিয়ে যাবে, কংগ্রেসই থেকে যাবে? এই প্রশ্নটা ওঠার মুখেই উঠতই। কিন্তু একটা ঘটনা যেটা লাক ফ্যাক্টর, সেইটা হওয়াতে সেটা হলো না। কী লাক ফ্যাক্টর? না, কেন্দ্রের মনমোহন সরকার তাদের সরকার গড়তে সিপিএমের সাহায্য লাগলো। তারা সরকারে গেলেন না, তারা আউটসাইড সরকারে থেকে, সরকারের বাইরে থেকে তারা সাপোর্ট করলেন মনমোহন সরকারকে। এই যে ঘটনাটা কেন্দ্রে হলো, তাতে পশ্চিমবঙ্গে কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের সিপিএম বিরোধী জায়গাটা তারা সম্পূর্ণ তাদের চলে গেল। আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে হয় বামফ্রন্ট নয় বামফ্রন্ট বিরোধী, এই দুটোই রাজনৈতিক জায়গা। সুতরাং বামফ্রন্ট বিরোধী রাজনৈতিক স্পেস যেটা, সেটা সম্পূর্ণ খুলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের জন্যে। যদিও জাস্ট কয়েকদিন আগের ইলেকশানে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র একজন জিতেছেন তৃণমূল কংগ্রেসের, আর কেউ জেতেননি। কিন্তু এই যে একটা ডেভেলপমেন্ট হলো, যে সিপিএমের সাহায্য নিয়ে মনমোহন সরকার চলতে শুরু করলো,
সেই ঘটনাটাই আলাদা অক্সিজেন দিল তৃণমূল কংগ্রেসকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরে আর তাদের আটকে রাখা যায়নি, তারপর থেকে যদি দেখেন আর আটকে রাখা যায়নি। সুতরাং এই পুরো গত 25 বছরের ইতিহাসে ওই একটা জায়গায় আমার মনে হয়েছে যে ভাগ্য সহায়তা দিয়েছেন সাংঘাতিকভাবে। ওখানে যদি মনমোহন কংগ্রেস সেই সময় যদি আর 20টা আসন বেশি পেতেন অন্য অন্য জায়গা মিলিয়ে সারা ভারতের, তাহলে কিন্তু একটা আলাদা পরীক্ষা তৈরি হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এটা আমার রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার এটা বিশ্লেষণ। উল্টো দিকে দেখুন যে এরই মধ্যে সারা ভারতে নানা রকম রাজনৈতিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং এটা মোটামুটিভাবে ঠিক হয়ে গিয়েছিল যে ভারতবর্ষ একটা কোয়ালিশন গভর্নমেন্টের ওপরই চলতে থাকবে, কোয়ালিশন সিস্টেম। তো কোয়ালিশন সিস্টেম যখন অ্যাকসেপ্টেড হলো, ইউপিএ 1, ইউপিএ 2 এগুলো সব কোয়ালিশন সরকার। এনডিএ 1 যখন আসলো, মানে নরেন্দ্র মোদী যখন আসলেন, সেটাও কোয়ালিশন হিসেবে আসলো। এনডিএ 2 মানে নরেন্দ্র মোদীর দ্বিতীয় সরকারে অনেক দিন পরে একটা পার্টি, সিঙ্গল পার্টি মেজরিটি পেল ভারতের ক্ষেত্রে। অন্যদিকে আপনি খেয়াল করবেন যে ভারতের বিভিন্ন জায়গায় স্টেট পার্টিগুলো, রিজিওনাল পার্টিগুলো, তারাও নিজের নিজের অ্যাসপিরেশন, রিজিওনাল অ্যাসপিরেশনের জন্যে সাধারণ মানুষের রিজিওনাল পার্টিগুলো স্ট্রং হতে শুরু করে। আমরা দেখতে পেয়েছি যে ওয়াইএসআর কংগ্রেস তারা নিজেদের স্টেট চালাচ্ছে, বিজু পট্টনায়কের ছেলে তিনি উড়িষ্যা চালাচ্ছেন, 2-3বার জিতেছেন। একই নির্বাচন, একটাই নির্বাচন উড়িষ্যার ক্ষেত্রে অদ্ভুত রেজাল্ট দিয়েছে যে বিধানসভা নির্বাচন হচ্ছে, লোকসভা নির্বাচন একই সঙ্গে হচ্ছে। একজন লোক গিয়ে বিধানসভার জন্যে আর বিজেডি, বিজু জনতা দলকে ভোট দিচ্ছে, আর লোকসভার জন্যে বিজেপিকে ভোট দিচ্ছে। তার মানে কি যে ভারতের জনগণের ডেমোক্রেসি বা গণতন্ত্রের সেন্স বা উপলব্ধি ধীরে ধীরে ম্যাচিওর্ড হচ্ছে। এই ক্ষেত্রেই দেখা গেল 2011 সালে একটা অদ্ভুত বদল আসলো যে সিপিএম যে যেতে পারে। অনেকেই ভাবছিলেন যে জীবদ্দশায় দেখে যাব না, বা 50 বছরে পশ্চিমবঙ্গ থেকে সিপিএম চলে গেছে, এটা হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওটা করে দেখালেন যে সিপিএমকে সরিয়ে দেখালেন যে সিপিএমকে সরানো যায়, এবং গণ আন্দোলনের মধ্যে দিয়ে নন্দীগ্রাম বা সিঙ্গুর এইসব গণ আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে গিয়ে তিনি সিপিএমকে সরালেন 2011 সালে। 2011-র পরে 2016 নির্বাচন, অনেকেই বলেন 2021-এর নির্বাচন যেটা হয়ে গেল 1 বছর আগে, খুব কঠিন নির্বাচন। কিন্তু আমার নিজের ধারণা 2016 নির্বাচনটা সবথেকে কঠিন নির্বাচন ছিল। তার কারণ হচ্ছে 2011 নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা অ্যান্টি ইনকামবেন্সি একটা জায়গা ছিল। তখনও তিনি বিরোধী দলনেত্রী, অগ্নিকন্যা। এই বিরোধী দলনেত্রী, অগ্নিকন্যা আন্দোলন, গণ আন্দোলন, তার থেকে এগিয়ে আসা মানুষের একটা ভাবাবেগ, মানুষ সমর্থন করছে, এটার একটা রূপরেখা আছে। কিন্তু 5 বছর পরে লোকের কাছে হচ্ছে তুমি 5 বছর চালিয়েছো সরকার। সেই সময় বেশ কিছু করাপশন চার্জেস এসছে, আপনারা জানেন, সারদা ইত্যাদি ইত্যাদি। সেই সময়তেই অদ্ভুতভাবে কংগ্রেস এবং সিপিএম এক হয়ে গেল। যারা আগে আলাদা ছিল তারা এক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ল 2016। এবং সবথেকে বড় কথা, বেশ কিছু মিডিয়া যারা বাংলায় ওপিনিয়ন মেকার হিসেবে স্বীকৃত, সেই মিডিয়াও চলে গেল এই জোটের সঙ্গে, সিপিএম এবং কংগ্রেস জোটের সঙ্গে।
গিয়ে তারা বলল মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেস হেরে যাচ্ছে, এবার নতুন এই জোট সরকার হবে। কারণ মানুষের কাছে যে ন্যারেটিভ সেটা তো এই মিডিয়ারা অনেক সময় তৈরি করার চেষ্টা করে। তাই 2016 নির্বাচনটা আমার মতে হচ্ছে খুব কঠিন নির্বাচন ছিল। সেখানেও সসম্মানে আরও ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রিপিট করলেন। আর 2021 নির্বাচন আমরা জানি যে তখন অপোজিশন বা বিরোধী দল এখানে পাল্টে গেছে। তখন সিপিএম বা কংগ্রেস প্রধান বিরোধী দল নয়, কারণ কেন্দ্রে চলে এসছে 2014 সালেই বিজেপি লাগাতার পশ্চিমবঙ্গকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে এই টার্গেট করে তারা লড়াই শুরু করেছে। তাদের অর্থবল প্রচুর এবং সেই অর্থের সাহায্যে কেন্দ্রীয় মেশিনারি যেটা সেটাকে সম্পূর্ণ ব্যবহার করে তারা মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারকে সরানোর জন্যে ঝাঁপিয়ে পড়ে। এই কথাটা যদি হয় ঝাঁপিয়ে পড়েও দেখা গেল তারা সেই অমিত শাহ, নরেন্দ্র মোদী, তাদের নেতারা ডেলি প্যাসেঞ্জারি করেও তারা পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আবার আরও ভালো রেজাল্ট করলেন এবং এখানে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এটা মানুষের ভোট। কারণ ভোটটা ব্যবস্থা করছেন কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশন আর পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী। সেই পরিস্থিতিতে আর দফায় ভোট হচ্ছে, 8 দফায় ভোট হচ্ছে ভেঙে যাতে সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী। সেই পর্যায়েতে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় একটা অসাধারণ রেজাল্ট করে দেখালেন। এবার এই যে পরিক্রমাটা ছোট করে আমি বলছি, তার কয়েকটা জায়গা আপনাদের বললাম। বিশেষ করে সর্বভারতীয় ক্ষেত্রে আজকের দিনে এই রকম রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি খুঁজলে পাবেন না, যিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, অসংখ্যবার সাংসদ হয়েছেন এবং 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন এবং এই রাজনৈতিক জীবনে যেটা বলে শুরু করেছিলাম আবার, যে কখনো তাকে তার পরিপ্রেক্ষিত, তার লাইফস্টাইল, তার স্বপ্ন বদলাতে হয়নি। তাই জন্য মানুষের সবসময় তাকে বিশ্বাস বোধ এসছে। মানুষ যে মমতাকে আজ থেকে 30 বছর আগে জানত, মানুষ এখনও ভাবে সেই মমতাই আছে আমাদের কাছে। এই যে একটা পরিপ্রেক্ষিত, এটা কিন্তু মানুষের কাছে গণতন্ত্রের উপর বিশ্বাস জন্মায়, মানুষের সেই নেত্রীর ওপর বিশ্বাস জন্মায়। তাই জন্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এখানকার নির্বাচনে 294টি আসনে আমি লড়ছি, মানুষ সেটা বিশ্বাস করে। তার মানে কি অপোজিশন থাকবে না? থাকবেই। গণতন্ত্র থাকলে অপোজিশন থাকবে, বিরোধী পক্ষ থাকবে। গণতন্ত্র থাকলে বিরোধী লোকেরা তারা আসবে এবং সেইটাই বিউটি অফ মাল্টি পার্টি ডেমোক্রেসি। এবং সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিসেবে আছেন। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে আজকে যদি সিনিয়রিটি বিচার করা হয়, তাহলে কিন্তু আরেকটা তথ্য সামনে চলে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়রিটির দিক থেকে, রাজনৈতিক সিনিয়রিটির দিক থেকে আমার নিজের ধারণা একমাত্র তার ওপরে আছেন শারদ পাওয়ার, তিনিও কংগ্রেস থেকে ভেঙে করেছেন এনসিপি। কিন্তু এনসিপি হয়েছে তৃণমূল কংগ্রেসের পরে। তিনি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিনিয়র, কিন্তু এনসিপি আবার হচ্ছে তৃণমূল কংগ্রেসের জুনিয়র, পরে তৈরি হয়েছে। সুতরাং এনসিপি লিডার হিসেবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জুনিয়র, ব্যক্তিগত রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি সিনিয়র। মহারাষ্ট্রের চিফ মিনিস্টার ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, যাই হোক। কিন্তু এছাড়া আর কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সপিরিয়েন্স বা তার যে রাজনৈতিক ভ্রমণ পরিক্রমা, তার ধারে কাছে কেউ নেই আজকে বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে। বিজেপির কেউ নেই।
মানে নরেন্দ্র মোদী যদি ধরি, অমিত শাহ যদি ধরে, তারা আমরা বলি না এই সেদিনকার ছেলে, সেই দিন শুরু করলেন। এরা কি জানে ভারতের রাজনীতি কিভাবে এসছে, কিভাবে 60-এর দশক, 70-এর দশক, 80-র দশক আমরা যেটা বলি পার হয়ে এসছি, কিভাবে আমরা সেই সব সময়গুলো, এগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম কাছ থেকে দেখেছেন এবং তার সেই অভিজ্ঞতার নিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং যদি সামনের দিনের কথা ভাবি, ভারতে এমন একটা অবস্থা আসতে শুরু করেছে, সেখানে আবার সেই কোয়ালিশন গভর্নমেন্ট ফেরত আসার মতন হয়েছে, যে ভারতবর্ষে বারবার হয়েছে, যে একটা সিঙ্গল পার্টি মেজরিটি পেলে একবার পাওয়ার পরেই পরের বার তারা হেরে গিয়ে তখন আবার একটা কোয়ালিশন গভর্নমেন্ট। আপনি দেখবেন ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে হয়েছে, রাজীব গান্ধীর ক্ষেত্রে হয়েছে, জওহরলাল নেহরুর ক্ষেত্রে হয়েছে। তো সেই পর্যায়টা আসার সময় হয়েছে 2024-এ, সেই সম্ভাবনাটা খুব প্রবল এবং সেই সম্ভাবনার মধ্যে হচ্ছে হু উইল লিড, কে নেতৃত্ব দেবে, সেই নেতৃত্বের প্রশ্নে। ওই জন্যই আমি বললাম যদি সিনিয়রিটি দেখা যায়, তার মতন বিচক্ষণ এবং উপযুক্ত দ্বিতীয় এখন আর কেউ নেই ভারতবর্ষে। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনারা জানেন কিনা জানি না, বেশ কয়েক জায়গায় রিসার্চ হচ্ছে। এইগুলো কেন আমি বলছি, এবং এটা হওয়া উচিত। একজন আপাত দৃষ্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বলেন, অনেক বিশেষজ্ঞ বলেন, এমনি কথা আমি ধরছি না, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা করেন ইম্পালসিভ ওয়েতে, সম্পূর্ণ একটা মানসিক আবেগ দিয়ে, মানবিক এবং মানসিক আবেগের। এখন যে রিসার্চ যারা করছেন তারা অনেক জায়গায় বলছেন এখন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় অ্যাসেট বা ইউএসপি হচ্ছে তিনি বুঝতে পারেন মানুষ কী চায়। এবার এই মানুষ কী চায় কথাটা খুব গোলমেলে, তার কারণ 100 জন মানুষ এক জিনিস চায় না। আজকে যদি বলি সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তারা সবাই এক জিনিস চায় না, তাদের বিভিন্ন চাওয়াও বিভিন্ন রকম। মাল্টিপার্টি ডেমোক্রেসি যেরকম, মানুষের চাওয়াটাও হচ্ছে মাল্টিফেসেটেড, মানে বিভিন্নতায় ভরা, বিবিধতায় ভরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে থেকে বুঝতে পারেন যে কোনটা প্রাইম প্রায়োরিটি, তারা ইমিডিয়েট এখন কি চাইছেন, তাদের আবেগটা কোথায়, তাদের মন ছুঁয়ে যাওয়ার ক্ষমতা, মেজরিটির মন ছুঁয়ে যাওয়ার ক্ষমতা, এটা হচ্ছে একটা কীরকম জানেন, এটা যার আছে তার আছে, এটা কোনো ক্লাসরুমে শেখানো যায় না। সুতরাং এখনকার রিসার্চাররা বলছেন, এবং আমি তাদের সঙ্গে একমত, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা হচ্ছে অনবদ্য ক্ষমতা, মানুষের কি চায় সেটা বোঝার, মানুষের মন ছুঁয়ে যাওয়ার ক্ষমতা এবং নিজের কাছে আকৃষ্ট করার ক্ষমতা। কিন্তু দেখুন একটা দিক আমরাও দেখেছি একদম প্রথমের দিকে, যে তার মতন অনাড়ম্বর জীবন খুব কম দেখা যায়। মানুষকে অ্যাট্রাক্ট করে কি, রাজারা আমরা হাত জোড় করি, রাজারা তাদের পোশাক আশাক বিশাল, তাদের পরিমণ্ডল বিশাল, প্রাসাদ, অনেক গয়না, অনেক কিছু, এটা মানুষ করে। তাই জন্য মানুষ দেবতাকেও, যারা পুজো করে যাকে, তাকেও ওইভাবে দেখায়, সাংঘাতিক ক্ষমতা তার ওখানটাতে, তিনি সিংহাসনে বসেন, তিনি হয় হাতিতে চড়েন নয় সিংহে চড়েন। এটা হচ্ছে মানুষের নিজের থেকে বড় কাউকে
পুজো করার ইচ্ছে, এটা হচ্ছে আদিম সমাজ থেকেই মানুষের মধ্যে এটা আছে। সেক্ষেত্রে উল্টোটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তোমাদেরই লোক, এই একটা অ্যাপ্রোচ নিয়ে যান, এবং সেখানে তিনি একইভাবে সমাদৃত, পূজিত এবং ভালোবাসার লোক। এই যে জায়গাটা, এটা খুব মানে কি বলবো, এটা যে দেখে আমি কথা বলতে পারি কিন্তু এটাকে অনুকরণ করতে পারবেন না, এটা আমার বারবার মনে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনলে আপনি দেখবেন যে বক্তৃতার মধ্যে প্রিয়দা মমতার দিক থেকে 1000 গুণ ভালো বক্তৃতা দিতেন। আমাদের ওই সময়কে প্রিয়দার বক্তৃতা সব শুনত। আমি এমন বক্তৃতা শুনেছি আরও অন্য অল ইন্ডিয়া পলিটিক্সে। এখন অনেকেই বলেন যে নরেন্দ্র মোদী খুব ভালো বক্তৃতা দেন, যদিও পড়ে পড়ে দেন উনি। আমি তো কাছ থেকে দেখেছি নরেন্দ্র মোদীকে, খুব কাছ থেকে। ওনার ওই টেলিপ্রম্পটার যেটা, ওইটা পড়ে না বললে উনি স্ক্রিপ্ট দেখে অভিনয় করেন, যেরকমভাবে বিভিন্ন সিনেমায় বিভিন্ন অভিনেতারা করেন। নরেন্দ্র মোদী একই জিনিস করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তৃতা, সেটা দেখবেন শেষ পর্যন্ত মানুষের কাছে প্রত্যেকটা ওয়ার্ড গ্রহণযোগ্য হয়। সেটা কতখানি সুললিত, কত বড় বড় ওয়ার্ড আছে, বাক্য আছে, কতখানি তাতে গুরু গম্ভীর, এটা নয়। এটা হচ্ছে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য। এই যে কয়েকটা জিনিস আমি দেখেছি, এবং সেটাও অনুকরণ করা যায় না। অনেকে আবার এখনকার অনেক নতুন প্রজন্মের রাজনৈতিক নেতা, তৃণমূল কংগ্রেসেও আছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করার চেষ্টা করেন। কিন্তু আমার এতদিন রাজনীতি হয়ে গেল, আমারও কম দিন হলো না, আমি এইটা উপলব্ধি করেছি যে কিছু জিনিস আছে অনুকরণ করা যায় না। তুমি যতই প্র্যাকটিস করো না কেন, তোমার সেই ট্যালেন্ট না থাকলে তুমি মেসি হতে পারবে না, তুমি পেলে হতে পারবে না। এগুলো হচ্ছে একটা অদ্ভুত ঈশ্বরদত্ত ক্ষমতা। তো এইটা আমি দেখেছি সেই সময়। আর একটা জিনিস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমার সব সময় লাগে, তার সাহস। সাহস মানে এই সাহসটা প্রথমে যেরকম আন্দোলনের ক্ষেত্রে সাহস অর্থে আমরা সাধারণভাবে মনে করি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সাহস, পুলিশ দেখলে ভয় না পাওয়ার সাহস, তাকে লালবাজারে নিয়ে গিয়ে রাত্রে চুলের মুঠি ধরে বার করে দিচ্ছেন, সেখানে তিনি বসে থাকছেন, সেই সাহস। এটা স্বাভাবিকভাবে আমার আপনার মনে হবে সাধারণ মানুষের, কিন্তু তার থেকেও গভীর একটা জায়গা আছে। সেই সাহসটা আমি বলতে চাইছি, যে সাহসটা হচ্ছে স্বপ্ন দেখার সাহস। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা আমি নতুন কিছু করব, স্বপ্ন দেখছি, যেটা সেই স্বপ্ন দেখা, এবং স্বপ্ন দেখতে ভয় পাচ্ছি না, এবং স্বপ্ন দেখে যেটা মনে করছি সেটা চেষ্টা করতে ভয় পাচ্ছি না, এটা আমার মনে হয় এইটা আর অন্য সাহসকে ছাপিয়ে যায়। সেইটা আমার কাছে খুব, এটাও মানে যারা এখনকার দিনে রিসার্চ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি, তার জীবন নিয়ে, তারা এই প্রসঙ্গটাও দেখবেন, এবং এটা আমার মনে হয় খুব বড় একটা সাহস। অনেক জায়গায় বিরোধীরা ওনার নানা রকম মানুষের মধ্যে গিয়ে তিনি যেভাবে মেশেন সেই সব নিয়ে অনেক সময় কটূক্তি করে, ব্যঙ্গোক্তি করে। উনি চপ ভাজছেন কোথাও দোকানে বসে, কিংবা মোমো তৈরি করছেন, মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, আদিবাসীদের সঙ্গে গিয়ে 2 স্টেপ তিনি নেচে নিলেন প্রাণের আবেগে। এই জিনিসগুলো নিয়ে বিরোধীরা আমরা দেখেছি। এগুলো কীরকম জানেন, যে মিডিওকার বা অতি সাধারণ মানের মানসিকতা বুদ্ধি নিয়ে এগুলো দেখলে সেখান থেকে এরা সমালোচনা করে, এবং এই জিনিসটা ওই লোকটা যদি নিজে করে তাহলে কিন্তু এইভাবেই দেখানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জনসংযোগ করছি, মানুষকে ইমপ্রেস করছি এই হিসেবে করেন না বলেই
সাধারণ মানুষ যারা ওইখানটাতে তারা মনে করে এ আমাদেরই লোক। একটা কথা আপনাকে বলিস, এই যে এত হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী ছিলেন জ্যোতি বসু, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় বর্তমানে আছেন নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ। এরা তো ছোটোখাটো নেতা নন। এরা পর্যন্ত জনান্তিকে নিজেদের মধ্যে স্বীকার করে নেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ে জেতা খুব কঠিন ব্যাপার, বা তিনি যেভাবে রাজনীতিতে তিনি বিচরণ করেন। সুতরাং লোকাল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নেতারা আছেন, যারা এইসব আমরা শুনি কথা টথা বলেন, সেগুলো দেখুন শেষ পর্যন্ত টিকে থাকার মতন কথাও নয়, টিকে থাকার মতন বিষয়ও নয়। যে আমি বলে দিলাম যে উনি লোক দেখানো এটা করছেন, নাটক করছেন। আমি আজকাল দেখি সুজনবাবু আছেন সিপিএমের, কিংবা অধীরবাবু, এদিকে শুভেন্দুবাবু, এরা কিছু হলে বলে নাটক করছেন। এইটুকুনি বলে হয়তো ব্যঙ্গোক্তি করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এগুলোর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় কখনো দেন না। সোশ্যাল মিডিয়া এখন তাকে যতখানি সমালোচনা করার চেষ্টা করে, ট্রোল করার, এগুলো অর্গানাইজড। সোশ্যাল মিডিয়া এখন তো একটা অর্গানাইজড ম্যাটার, সেগুলো করা হয়। তাতে কি কোনো রকম ভাঁটা পড়ছে জনসমর্থনের? না, পড়ছে না। সেটা কি প্রমাণ করে? যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে, ওই জন্য আমি বললাম, তার যে বক্তৃতা, তার যে কথাবার্তা, তিনি যেভাবে মানুষের কাছে বলেন, মানুষ পুরোটাকে নেন উনি আমাদের লোক এইটা বলে। এই জিনিসটা বিরোধীরা বুঝতে পারেন না। বরং আমি একটা কথা আপনাকে এর মধ্যে বলি, বিজেপি যখন 2021-এ প্রচার করছিল, সেই সময় আপনারা জানেন আমি বিজেপিতে ছিলাম। আমার দায়িত্ব ছিল, এটা খুব ইন্টারেস্টিং স্টোরি, আমার দায়িত্ব ছিল পলিটিক্যাল ফিডব্যাক এবং পলিটিক্যাল অ্যানালিসিসের দায়িত্ব আমি ছিলাম পশ্চিমবঙ্গ বিজেপির হয়ে। এবং প্রধানমন্ত্রী মোদির অনেক টকিং পয়েন্ট, বক্তৃতার টকিং পয়েন্ট আমাকে তৈরি করে দিতে হতো। সেখানে যখন মোদি এসে ইলেকশনের বেশ কয়েক মাস আগে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বললেন, দিদি ও দিদি বলে একটা সুর করে, ব্যঙ্গের সুর করে বললেন, দিদিকে সম্ভাষণ করলেন। তারপরেই আমার কাছে এখনও আছে, আমি একটা ছোট নোট পাঠাই পিএমও অফিসে এবং বিজেপির কেন্দ্রীয় অফিসে, যে এটা ব্যাকফায়ার করবে। কারণ তুমি মনে করছো এটা হাততালি দিচ্ছে বিজেপির কিছু লোক, কিন্তু বাংলার যে অস্মিতা আছে, বাংলার মানুষের কাছে যেটা আছে, বিশেষত মহিলাদের ক্ষেত্রে, তারা কেউ কোনো মহিলাকে, একজন আউটসাইডার, বাইরের লোক এসে, সে যেই হোক না কেন, কোনো ব্যঙ্গ করবে, বাঙালি মননে সেটা যায় না। আপনি তাকে সমালোচনা করুন, কিন্তু ব্যঙ্গ করবেন না। আমি এটা পাঠাই। কিন্তু কিছু অ্যাডভাইসার ছিল, তারা বললো না, দারুণ খাচ্ছে এটা। এবং দেখবেন প্রধানমন্ত্রী এবং অন্যরা এটা কন্টিনিউ করে যান শেষ পর্যন্ত, এই ব্যঙ্গটা। এবং রেজাল্টে আমি এখনও, তারপরেও আমি বলেছি যে বাঙালি কেন নেয়নি বিজেপিকে। এক, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নির্ভেজাল একটা মাটির মানুষ, মানুষের কাছের মানুষ, তার ভুল হতে পারে, ঠিক হতে পারে, যাই হোক করতে পারো, কিন্তু আমরা তাকে ভালোবাসি। মানুষ মাত্রেই তো এইভাবে দেখে, তাকে নিয়ে তুমি ব্যঙ্গ করতে পারো না।
এবং দেখুন এই যে আপনারা এক্ষুনি বললেন না, অনেক নেতা অনেক রকমভাবে ওনার কবিতা নিয়ে, ওনার কথা নিয়ে, এইসব নিয়ে ব্যঙ্গ করেন বা বলেন। এটা কত সাধারণ মানুষ কত সিরিয়াসলি নেয় না। এটা নিজেদের তৃপ্তির জন্য আমরা বলে দিই, দেখো আমি কত জানি, ও কত কম। কিন্তু ওইটাই একটা উদাহরণ দিয়ে আমি বললাম যে শেষ পর্যন্ত দেখা গেল নরেন্দ্র মোদী হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তার ওই ব্যঙ্গোক্তি বৃথা গেল, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত জিতলেন। এই ঘটনাটাই দেখিয়ে দেয় যে এই ট্রোল করে সোশ্যাল মিডিয়াতে বা যা করে, আমি বলি যে আমার উত্তর হলে এগুলোকে ইগনোর করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ইগনোর করেন, এগুলোতে পাত্তা দেন না। আমরা বাংলায় বলি পাত্তাও দেন না এইসবগুলোতে। কারণ জানেন এই সব কথাতে মানুষের হৃদয় পাওয়া যায় না। মানুষের হৃদয়ে তিনি বসে আছেন। মানুষ আবার একটা অদ্ভুত, আমি সারা রাজ্যই ঘুরি, আমি একটা উপলব্ধি করেছি আরও বেশি করে তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে। সাধারণ বাংলার মহিলারা, পুরুষরা, গরিব লোকরা, প্রান্তিক লোকরা, তাদের একটা অদ্ভুত চেতনা আছে। কয়েকদিন আগেই একটা ঘটনা হয়েছিল আমার সঙ্গে একজনের, ওখানকার তৃণমূলের কর্মী এবং তাছাড়া ওখানকার লোকাল ভোটার যারা, তাদের সঙ্গে কথোপকথন, সেটা এখানে টিভিতেও অনেকে দেখিয়েছেন। তাদের হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লোক, আমাদের নেত্রী, তাকে কিছু বলার অধিকার আমাদের আছে, রাগ করার অধিকার আমাদের আছে, কারণ আমরা ভালোবাসি তাকে। এই বিচিত্র জিনিসটা আমাদের এখানকার কোনো রাজনীতিবিদদের জন্যেই এটা লাগানো যায় না। সেখানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে হয় আমি ভোট দেব, নয়তো আমি এবার দেব না, এই রকম। কিন্তু সে আমার পরিবারের সদস্য। মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এই যে একটা আইডিয়া সবটা মিলে তৈরি হয়েছে এতদিনকার রাজনৈতিক পরিমণ্ডলে, ওই যে আমি বললাম যে আমি রাগ করব, আমার গোসা সেইটা দেখাবো এবং ভালোবাসবো, সেই পুরো জিনিসটাই আমি করতে পারি এর সঙ্গে, অন্য কারোর সঙ্গে না। এই জিনিসটা কিন্তু আমার, বিশেষত আমি অন্য প্রদেশে আমি তৃণমূল কংগ্রেসের হয়ে যাইনি, আমি জানি না, কিন্তু এই প্রদেশে মানে পশ্চিমবঙ্গে এটা খুবই খাঁটি। আর এর বাইরে ভারতবর্ষে একটা জিনিস আমি দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে, সেখানে হচ্ছে একটা অদ্ভুত সাধারণ মানুষের মধ্যে রেসপেক্ট অ্যান্ড কৌতূহল আছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে, যে কে এই মহিলা যে একার শক্তিতে, কবজির জোরে যেটাকে বলা হয়, একার কবজির জোরে এই পুরোটা তিনি লড়ে যাচ্ছেন। এত পয়সাওয়ালা একটা শক্তি বিজেপির মতো নেতাদের সঙ্গে। আগে একার সাহসে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়েছিলেন, গিয়ে তিনি দল করেছিলেন একা। কংগ্রেসের সোনিয়া গান্ধী, মনমোহন সিংয়ের সরকার সেই সময় একা লড়ে গেছেন। পরবর্তী ক্ষেত্রে এই মোদী সরকারের বিরুদ্ধে একা লড়ছেন, পা ভেঙে গেছে তাও একা লড়ে যাচ্ছেন এবং জয়লাভ করছেন, সাকসেসফুল হচ্ছেন। কি মহিলা, তার শক্তিটা কি? ওই ছোট্টখাট্ট চেহারা, সাধারণ শাড়ি পরেন, সাধারণ হাওয়াই চটি পরেন। এই অদম্য তেজ এবং এনার্জি কোত্থেকে আসে? এইটা আমি দেখেছি বাইরের সারা ভারতবর্ষের লোকের মধ্যে অদম্য কৌতূহল এবং তার সঙ্গে একটা খুব উচ্চ সম্মান তার প্রতি আছে। তারা মানে তাদের এরকম যে আমি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, যে আমরা দেখেছি উনি খুব, আচ্ছা কতখানি হাইট ওনার, এইরকম মানে কীরকমভাবে তাদের ইন্টারেস্ট হয়েছে। বাট কিতনা উনকা তাকত হ্যায়, এরম করে বলে, বাট কিতনা তাকত হ্যায়। তো তখন বোঝা যায় যে তাদের মনের মধ্যে একটা আলাদা জায়গা ওনার জন্যে আছে। এইটুকুনি আমি বুঝতে পেরেছি।
এই সমস্ত বিরোধী দলগুলো যারা সম্মিলিত হওয়ার সম্ভাবনা আছে অ্যান্টি বিজেপি ফ্রন্ট করার ক্ষেত্রে, সেটা একটা রিয়ালিটি হতে পারে। এবং ওই পরিস্থিতিতে যে কারণে আপনাদের আমি একটু এক্সপ্লেন করে বললাম যে সর্বভারতীয় ক্ষেত্রে আজকের দিনে এই রকম ফ্রন্টকে নেতৃত্ব দেওয়ার মতন যদি কোনো সুযোগ্য নেতৃত্ব খোঁজা হয়, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে উপযুক্ত আর কেউ নেই। তার অভিজ্ঞতা, তার সকলকে নিয়ে চলার ক্ষমতা এবং শেষ পর্যন্ত স্বপ্নও দেখার ক্ষমতা। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।